গ্রাম থেকে শহরে এসেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু শহরে আসার পর আশার গুড়ি যেন বালি হয়ে গেল। একজন একটা চাকরি দিবে বলেছিল। আমি শিক্ষিত ছেলে, গ্রামের একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তবে চাকরি করার উদ্দেশ্যেই মূলত শহরে আসা। শহরে এসে একটা চাকরির সন্ধান পেয়েছিলাম, তবে চাকরিটা কোনো কারণে হয়নি। আসার পর নিজের সার্ভাইভাল বা জীবিকা চালানোর জন্য আমাকে বেছে নিতে হয় নানান ধরনের কাজ, এবং শেষমেশ বেছে নিই ফুড পান্ডা ডেলিভারির কাজ, যেটা কিনা আমার জীবনের সব থেকে জঘন্যতম একটি কাজের মধ্যে একটি ছিল। কারণ গরমের মধ্যে এই সাইকেল চালিয়ে এখান থেকে ওইখানে, জীবনে এরকম কোনো কাজ করিনি। ছোটবেলায় বাড়িতে হয়তো অনেক ক্ষেত খামারের কাজ করেছি, কিন্তু যখন থেকে পড়ালেখা শেখা শুরু করেছি, মা আমাকে কখনো কাজ করতে দেয়নি কোথাও। সে নিজে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে খাইয়েছে, তবে আমাকে কখনো কোনোদিন কারোর বাড়িতে হোক কিংবা মাঠে কাজ করতে দেননি। কিন্তু শহরে আসার পর মাকে যখন বললাম আমার একটা চাকরি হয়েছে, আমি এখান থেকে এখন থেকে চাইলে নিজের পড়ার খরচ জোগাতে পারবো, আর পাশাপাশি তোমাদেরকে টাকা দিতে পারবো। আমার বাবা নেই, অনেক আগে গত হয়েছে। তবে সত্যি কথা বলতে, শহরে আসার পর যে আমি চাকরিটা এভাবে পাবো না আমি জানতাম না। আমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়ছি। সত্যি কথা বলতে আমার চাকরি হয়ে যাওয়ার কথা। তবে শহরে আসার পর প্রথম 1-2 মাস আমাকে এরকম ঘূর্ণিপাকের মতো ঘুরে বেড়াতে হয়েছে। আমি চাকরি যার উদ্দেশ্যে এসেছিলাম সে মূলত ওইখানে আমাকে রিকমেন্ডই করেনি, যার কারণে ভাইবা থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে তারপর আমার রাগ হয়নি, কিন্তু সে আমার জীবনটা পাল্টে দিয়েছে। সে আমাকে এমন এক সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, তা আমি হয়তো এই ফুড পান্ডার কাজ না করলে আমি বিশ্বাস করতাম না। সেই গভীর রাত আমাকে নিয়ে গিয়েছিল সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে, যেই বিল্ডিংয়ে কোনো মানুষ থাকতো না। অর্ডারটা ভুল ক্রমেই সেই বিল্ডিংয়ে চলে গিয়েছিল। আসলে মূলত যাওয়ার কথা ছিল পাশের বিল্ডিংয়ে, কিন্তু পরিত্যক্ত ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ওই ফ্লোরের ওই রুমটি আমাকে যেন ওইখানেই টেনে নিয়ে যায়। আজকে আমি শোনাবো আমার জীবনের ঘটনা, আমার সঙ্গে কি ঘটেছিল এবং সামান্য একটি ভুল কিভাবে আমাকে আমার জীবনের অন্য একটা মোড়ে নিয়ে দাঁড় করায়, সেটাই আজকের পুরো ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আমাদের ঘটনা এবং গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাদেরকে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। পাশাপাশি আমাদের কোনো ভুল থাকলে সেটাও আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন, এবং কী ধরনের গল্প আপনারা ভবিষ্যতে শুনতে চান আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদের চাহিদা মতো ঘটনা এবং গল্প ভবিষ্যতে নিয়ে আসার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেননি, দ্রুত আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। আপনারা দেখছেন দ্য মেগা বক্স উইথ আরজে ইমরান। আমি শাকিল, গ্রামের ছেলে। গ্রাম থেকে এসেছিলাম একটা চাকরির সন্ধানে, তবে চাকরি না পেয়ে এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। এক ভাইয়ের বাসায় কয়েকদিন ধরে উঠেছি। ভাই অবশ্য ভালো বলে আমাকে বাসা থেকে এখন পর্যন্ত যেতে বলেনি। অন্য কেউ হলে হয়তো চলে যেতে পারতো। 4-5 দিন হয়েছে ইন্টারভিউ দিয়ে চাকরিটা হারিয়েছি। আমার চাকরিটা হয়নি। ভেবেছিলাম যে চাকরি হয়ে যাবে। 1 মাসের খোরপোশ মোটামুটি নিয়ে এসেছি, তবে তা দিয়ে চলার মতো নয়। বাসা ভাড়া দিতে হবে, নিজের খাওয়া খরচ আছে। আমি এই সব কিছু নিয়ে বেশ টেনশনে ছিলাম। ভাইয়ের কাছে আছি যেহেতু, ভাইকে বাসা ভাড়া এবং খাওয়ার খরচটা তো আমার পক্ষে দিতে হবে। কোনো একটা কাজ আমাকে বেছে নিতে হবে। কি করবো কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। তখনই ভাই আমাকে বললেন, এক কাজ কর, ফুড পান্ডা ডেলিভারির কাজ কর। তোর কাছে না কিছু টাকা আছে, ওইটা দিয়ে একটা সাইকেল কেন। সাইকেল কিনে তারপর তুই শুরু কর। ইনশাল্লাহ মাসখানিকের ভিতরে তোর ওই টাকা উঠে আসবে। তারপর যে কোনো একটা ভালো চাকরি পেলে সেগুলো শুরু করিস। শুরুতে আমি ভাইয়ের কথাই তেমন গুরুত্ব দেইনি। পরবর্তীতে 7-8 দিন কেটে যাওয়ার পর দেখলাম যে সত্যি এরকমটা করা উচিত। আমি ভাইকে নিয়ে বংশালে চলে গেলাম পুরান সাইকেল কেনার জন্য। সেখান থেকে একটি পুরান এবং ভালো মানের সাইকেল কিনে আমি ফুড পান্ডা অ্যাপ ডাউনলোড করে, তারপর আরও কয়েকটি অ্যাপ ডাউনলোড করে ফুড ডেলিভারির কাজ শুরু করতে লাগলাম। আমি সত্যি ভাবতে পারিনি যে এটাতে মোটামুটি ইনকাম করা সম্ভব। যেখানে আমি সারাদিন বাসায় বেকার বসে থাকতাম, এটা কাজ শুরু করার পর থেকেই মোটামুটি একটা ভালো ইনকাম সোর্স আমার জেনারেট হয়ে গেল। প্রথম 1-2 মাসে আমি আমার নিজের খাওয়া খরচ অন্তত পক্ষে চালাতে পারছিলাম। পাশাপাশি আর কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তবে সেইখানে চাকরি হয়নি। ইন্টার্ন কিংবা সদ্য রানিং অনার্স
কেউ কি হয়তো চাকরি এরকমভাবে সকলে দিতে চায় না, তবে সত্যি কথা বলতে আমি বেশ ভালোভাবেই জানি যে আমি নিজে একটা চাকরি জোগাড় করতে পারবো। ওই অবস্থায় আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলাম। ঢাকা শহরে এসেছি ততদিনে 3-4 মাস হয়ে গিয়েছে। ওইটার উপরেই চলছি, খাচ্ছি যাচ্ছি, ভাইকে টাকা দিচ্ছি, তবে কিছু করার নেই, বাড়িতেও কিছু টাকা পাঠাতে হচ্ছে। এরকম করেই আমার দিনকাল ওই সময়টাতে কাটছিল। দিনটা ছিল শুক্রবার। শুক্রবারের দিন সাধারণত একটু চাপ অর্ডারের বেশি থাকে। আমি ওই দিনকে প্রায় রাত 11টা পর্যন্ত ডেলিভারি দিতে শুরু করলাম। আমি সাধারণত দুপুরবেলা কখনো বের হতাম না, সময়টা গরম থাকতো, আর ওই সময় এরকম বের হলে শরীর টরীর খারাপ হতে পারতো। সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলিভারি দিতাম, মাঝখানে 4-5 ঘন্টা অফ রেখে আবার 5টার দিকে যেতাম, সন্ধ্যার পর ডেলিভারি দিতাম। এতে আমার সুবিধা হতো, কারণ দুপুরের দিকটা আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট করতে পারতাম, আর পড়াশোনা থাকলেও সেগুলো সারতে পারতাম। আর 9টা-10টার দিকে বাসায় ফিরে তখন আবার পড়াশোনা করতাম। সেদিনকে শুক্রবার ছিল, যেদিনকে তো মূলত হচ্ছে আমার ঘটনাটা ঘটে। আমি সত্যি এটা কল্পনা করতে পারিনি যে এরকম কোনো কিছু হতে পারে, বা এরকম কোনো কিছু সত্যিই আছে, বা মানুষের জগতে তারা আসে। আমি ওই অবস্থায় রাত 11টা বাজে সর্বশেষ ডেলিভারিটা শেষ করলাম। শেষ করার পরে এক পর্যায়ে হঠাৎ করেই আমার ফোনে টুং করে একটা শব্দ বেজে উঠল। শব্দটা ছিল হচ্ছে একটা পিৎজা ডেলিভারির, এবং সেটা বেশ ভালো একটা টাকা দিবে আর কি। তো ভাবলাম এটা আমার যাওয়ার পথেই পড়ে, যাওয়ার পথে দিয়ে তারপর আমি চলে যাব। যেতে যেতে হয়তো 11:30 বা 12টা বাজবে। ডেলিভারিটা দিয়ে তারপর আমি বাড়িতে চলে যাব। অর্ডারটা পিক করলাম। পিক করার পর রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পর ওরা খাবার প্রসেস করে আমার হাতে দিল। তখন ঘড়িতে বাজে 11টা 47। আমি রাইড করতে শুরু করলাম। বেশ খানিকটা পথ এগিয়ে আমি যে সোসাইটি বা যে বিল্ডিংটাতে মূলত যাব, সেই বিল্ডিংটা আমি গিয়ে উঠলাম এবং সিকিউরিটিকে বললাম যে অমুক ফ্লোরে যাব। তো তিনি কিছু বললেন না আমাকে। আমি লিফটে গেলাম। লিফটে গিয়ে আমি সোজা হচ্ছে গিয়ে সেই ফ্লোরের বোতাম টিপলাম। বোতাম টেপার পর আমি একদম উপরে উঠে সেই রুমটাতে লেখা ফ্ল্যাট হচ্ছে গিয়ে E7 লেখা। তো E7-এ আমি গিয়ে কলিং বেলটা দিলাম। তো দেওয়ার পর ওই সময়টাতে সত্যি আমি কল্পনা করতে পারিনি যে এরকম কোনো কিছু ঘটবে আমার সঙ্গে। কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দেখলাম ভেতর থেকে একটি মেয়ে কণ্ঠ শব্দ করে উঠল, কে? আমি ভাবতেও পারিনি যে এরকম কোনো কিছুর একটা শব্দ পাবো। আমি ভাবলাম হয়তো ম্যাডাম, অর্ডার যেহেতু স্যার করেছে, স্যার আমাকে ফোন দিয়েছিল যে অমুক ফ্লোরে অমুক অমুক ফ্ল্যাটে। তো আমি ওই অবস্থায় সেইভাবেই কলিং বেলটা দিলাম। তো আমি বললাম, ম্যাডাম স্যার একটা পিৎজার অর্ডার দিয়েছিল। তো উনি তখন বললেন যে এইখানে কোনো স্যার থাকে না, এখানে আমি একাই থাকি, তুমি ভুল জায়গায় এসেছো, যাও এখান থেকে। মেয়েটার কণ্ঠস্বর একটু ভিন্ন ছিল এবং একটু রোবোটিক টাইপের ছিল। মনে হচ্ছিল যে গলায় কিছু একটা আটকে আছে, সেরকম ভাবে কথা বলছে। ওই অবস্থায় তখন আমি সঙ্গে সঙ্গে বললাম, না না ম্যাডাম, এই ঠিকানাই তো দিয়েছে, এই E7 নাম্বার ফ্ল্যাটে যে লেখা, আমি সঠিক জায়গায় এসেছি, আপনি একটু দয়া করে দরজাটা খুলুন। আর বাকি ফ্লোরে কোনো রুমে বা কোনো জায়গায় আলো নেই, শুধুমাত্র এই একটা জায়গায় এই লিফটের গোড়ার দিকেই মূলত আলো। বাকি ফ্লোরগুলো সম্ভবত এই পাশটা একদম পরিত্যক্ত মনে হচ্ছে কেউ আসে না, ময়লা পড়ে আছে, একদম পরিত্যক্ত একটা ফ্ল্যাটের মতো মনে হচ্ছে। ওই অবস্থায় তখন আমি বললাম, ম্যাডাম দরজাটা খুলুন, আমার দেরি হয়ে যাচ্ছে, না আপনি অর্ডারটা দরকার প্রসেস করুন, অনলাইনে পেমেন্ট করা আছে। উনি তখন বললেন, যেতে বলেছেন এখান থেকে, একটু ভয়ানক সুরেই বললো আমাকে। তো আমি আসলে বুঝতে পারলাম না। আমি একটু পাশে এসে আমি স্যারকে ফোন দিলাম, বললাম, স্যার E7 ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে আছি, আসলে কেউ ভেতর থেকে দরজা খুলছে না। তো সে তখন বললো, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে তো ওর সম্ভবত এই জন্য দরজা খুলছে না, আমি যাই বাইরে গিয়ে দরজা খুলছি। তো আমি তখন সেখানে দাঁড়িয়ে আছি, লোকটি বলল দরজা খুলবে কিন্তু খুলছে না। আমি তখন আবার কলিং বেল চাপ দিলাম, কলিং বেলটা ভেতর থেকে বাজলো না। আমি তখন আবার দরজা টোকা দিতে লাগলাম। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই দরজাটা আচমকা ভেতর থেকে খুলে গেল, এবং খুলে দরজার ভেতর থেকে এক ধরনের ধোঁয়া বের হয়ে আসলো। ঘরের ভিতরে সম্পূর্ণ অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। আমি বললাম, ম্যাডাম পিৎজার অর্ডার ছিল, আসলে এই স্যারই অর্ডার দিয়েছে, আপনি এটা রাখুন না প্লিজ, আপনি স্যারের সাথে ঝগড়া করছেন, স্যার আমাকে বলেছে। সঙ্গে সঙ্গে এই মেয়েটি বলল, তোমাকে বলেছেন এখান থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে এই মেয়েটি ধোঁয়ার ভেতর থেকে বাইরে এগিয়ে আসলো সামনের দিকে। মেয়েটির চেহারা একদম সাদা ধবধবে এবং দেখতে অমায়িক সুন্দর। পাশাপাশি দরজা খোলার সঙ্গেই দরজার ভেতর থেকে একটা ধোঁয়া বের হয়ে আসছে এবং তার শরীর থেকে একটা আলাদা ঘ্রাণ আসছে। মেয়েটি প্রায় আমার সমান লম্বা এবং সুঠাম দেহ, অদ্ভুত রকমের জামা পরা, গায়ে চকচক করে আলো জ্বলছে। মেয়েটি আমার দিকে এগিয়ে আসলো। মেয়েটির চোখ দুটো যেন সাধারণ মানুষের মতো নয়, চোখ দুটো একদম ভিন্ন, একদম অন্যরকম নীল রঙের, চোখের মনিও ভিন্ন। আমার দিকে এগিয়ে এসে
সে বলছে, কি ব্যাপার, তোমাকে না চলে যেতে বললাম? আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলাম, কারণ এরকম অদ্ভুত রকমের চোখ, অদ্ভুত রকমের চেহারা আর এরকম পিঠে ডানাওয়ালা মেয়ে আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে পেছনে সরে গেলাম। মেয়েটি আমার দিকে যখন তাকিয়েছিল তখন খুব রাগান্বিত স্বরে তাকিয়েছিল, কিন্তু যখন আমার দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে যখন আমার দিকে বললো, তোমাকে যেতে বলেছি না, ওই মুহূর্তে তার রিয়াকশন চেঞ্জ হয়ে গেল। কেন জানি না সে একটু হাসি মুখে আমার দিকে তাকালো। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলাম, কারণ এ যে কোনো মানুষ নয় সেটা দেখে আমি দিব্যি বুঝতে পারছিলাম। ভয় আমার আত্মা শুকিয়ে আসছে। আমি সঙ্গে সঙ্গে ওইখানে চিৎকার দিয়ে উঠলাম এবং অবাক হয়ে গেলাম। অবাক হয়ে দৌড় দিতে গেলাম। ঠিক সেই মুহূর্তে দেখলাম মেয়েটি ওই দরজার সামনে নেই, বরঞ্চ লিফটের সামনে আমার আগে চলে এসেছে। এরকমটা কখনো সম্ভব না, কারণ আমি এদিক দিয়ে যাচ্ছি, ওকে যেতে হলে আমার পাশ দিয়ে আগে দৌড়ে যেতে হবে। আমি তখন বললাম, আমাকে ছেড়ে দেন, আপনি কে, আমাকে ছেড়ে দেন। এই কথা বলতেই মেয়েটি বলল, আরে দাঁড়া দাঁড়াও, ভয় পাচ্ছ কিসের জন্য? ভয় পাবার কোনো তো কারণ নেই, তুমি একটু শান্ত হও। আমি বললাম, না, আমি শান্ত হতে পারছি না, আপনি কে? মেয়েটি তখন বলল যে, আমি কে সেটা পরে বলবো, তুমি এখানে কেন এসেছ? এখানে আসার সাহস কেউ করে না, এই ফ্লোরটা পরিত্যক্ত, এই ফ্লোরে কেউ আসে না, এই জন্য আমি এখানে এসে মাঝে মধ্যে থাকি। তুমি এখানে কেন এসেছ? মেয়েটি আমার দিকে তাকিয়ে কথা বলল। মেয়েটি অসম্ভব রকমের সুন্দরী, চোখগুলো এবং চোখের মণিগুলো অন্যরকম, মানুষের থেকে একটু আলাদা, পিঠে বিশাল আকৃতির ডানা এবং তার শরীরে চকমক করে আলো জ্বলছে। ফ্লোরটা একটু অন্ধকার, কিন্তু তার শরীরের আলোতে পুরো ফ্লোর একদম আলোকিত হয়ে উঠেছে। আমি তখনও হাঁটু গেড়ে নিচে পড়ে আছি। আমি বললাম, আমাকে যেতে দিন প্লিজ, আমাকে যেতে দিন, আমি কিছু করিনি। আপনি কি কোনো ভূত প্রেত? এরকমটা তো আমি বিশ্বাস করি না কখনো ভূত প্রেত হতে পারে। মেয়েটি তখন হেসে উঠল। আমি তখন বললাম, আপনি কে? সে বলল, আমি কোনো আশরাফুল মাকলুকাত নই, আমি একটা জিন মেয়ে। আমাকে দেখে ভয় পাচ্ছ কিসের জন্য? আজ পর্যন্ত তোমার মতো সুদর্শন কোনো ছেলে আমি দেখিনি। তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, এই জন্যই তোমাকে আটকেছি, তা না হলে তোমাকে চলে যেতে বলতাম। আর তাছাড়া তুমি যখন আমাকে রাগান্বিত অবস্থায় বাইরে বের করে নিয়ে এসেছো, ওই সময়টাতে তোমাকে আমি ক্ষতি করতাম, কিন্তু কেন জানি না তোমার চোখের দিকে তাকিয়ে আমি আমার অন্য জগতে চলে গিয়েছি, এই জন্য আমি তোমার কোনো ক্ষতি করিনি। সত্যি কথা বলতে তোমার নাম কি? আমি তখন ভয়ে ভয়ে আমার নামটা বললাম। মৌলানা বলল, খুব সুন্দর নাম। আচ্ছা শোনো, তুমি ভয় পেও না, তোমার কাছে কি আছে দেখি, জিনিসটা কি, খেতে কেমন? আমি বললাম, এটা অর্ডারের জিনিস, দয়া করে আপনি এমন করবেন না, আপনি ক্ষতি করবেন না আমার। মেয়েটি তখন বলল, চলো ঘরের ভিতরে চলো, দেখি তুমি কি জিনিস নিয়ে এসেছো। এটা কিভাবে নিয়ে এসলে, আর তুমি জানলে কিভাবে যে এখানে আমি আছি? আমার ক্ষুধা লেগেছে, কিছু একটা খেতে ইচ্ছে করছে। আমি বললাম, এটা অর্ডার দিয়েছিল পাশের বিল্ডিং থেকে, আমি ভুল করে সম্ভবত এই বিল্ডিংয়ে চলে এসেছি, আমাকে দয়া করে যেতে দিদি। মেয়েটা তখন ওই অবস্থায় আমাকে হাত ধরে তার ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরটা সম্পূর্ণ অন্ধকার, একটা নীল বাতি জ্বলছে। খানিকক্ষণ বাদে ঘরের ভিতরে একদম সাদা চকচকে আলো জ্বলে উঠল। ঘরটা পরিত্যক্ত দেখে বোঝা যাচ্ছে, তবে মেয়েটি যে অঞ্চলটুকুতে বসেছে সেখানে একদম স্বচ্ছ পরিষ্কার। সে আমার পাশে বসে আছে, তার গা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমার দিকে তাকিয়ে বলল যে, ভয় পাচ্ছ কেন তুমি? সত্যি কথা, আমি তোমাকে ভয় দেওয়ার জন্য কোনো কিছু করছি না। আচ্ছা তুমি একটু শান্ত হও, দেখি কি জিনিস নিয়ে এসেছো। আমি বললাম, এটা অর্ডারের জিনিস, এটা ওনাকে দিয়ে আসতে হবে, উনি এই যে ফোন দিচ্ছে আমাকে বারবার। আমার দিকে তাকিয়ে বলল, জিনিসটা কি দেখি? অদ্ভুত তো, দেখি এটা কি। আমি তখন ফোনটা রিসিভ করলাম, রিসিভ করে বললাম, স্যার আসছি, আমি তো আপনার ফ্লোরের সামনেই ছিলাম, ভুল করে পাশের বিল্ডিংয়ে চলে এসেছি, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। লোকটি আমাকে বকাঝকা করতে শুরু করলেন। তারপর সেই পরি মেয়েটি বলল, লোকটার এত বড় সাহস, এই বাক্সের মধ্যে থেকে তোমার সঙ্গে কথা বলছে কিভাবে? আমি বললাম, এটা বাক্স না, এটা মোবাইল, ডিজিটাল যুগে এরকমভাবে কথা বলা যায়। তখন ও বলল, আচ্ছা ওই লোকের অর্ডার ছিল তাই না, এই বাক্সটা দিয়ে ওই লোকটা অর্ডার করেছিল এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তুমি এই জিনিসটা ওই লোককে দিয়ে আসো, আর বাহিরে গিয়ে আরেকটা জিনিস নিয়ে আসো। যদি তুমি না নিয়ে আসো, তুমি কিন্তু জানো আমি একজন জিন, আমি চাইলে যে কোনো কিছু করতে পারি তোমাকে। আমি বললাম, আমার কাছে তো টাকা নেই, এত টাকা দিন, আমি নিয়ে আসছি, এখান থেকে বের হতে পারলেই আমি বাঁচি, এরকমটাই আমি চিন্তা করছিলাম। মেয়েটি আমাকে বলল, তুমি যাও, গিয়ে নিয়ে আসো, তোমার কাছে যা আছে তাই দিয়ে নিয়ে আসো। তাই বলে আমাকে ওই বিল্ডিং থেকে বের হতে দিল। আমি লিফটে করে নিচে পর্যন্ত আসলাম। এসে দৌড়ে দারোয়ানের কাছে গিয়ে বললাম, দারোয়ান কাকা, এই বিল্ডিংয়ের এই যে 7 তলার যে ফ্লোরগুলো, এই ফ্লোরের যে E7 যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটে কে থাকে? তখন সে বলল, E7 ফ্ল্যাট তো বন্ধ হয়েছে আজকে 7 বছর ধরে, ওই ফ্ল্যাটে কেউ থাকে না। আমি বললাম, কি বলতেছেন কেউ থাকে না? আমি যে দেখে আসলাম। তখন সে বলল, আপনি এই ফ্ল্যাটে গেছিলেন কি জন্য?
আমি বললাম ডেলিভারি দিতে। লোকটা তখন বলল, ডেলিভারি দিতে? ওই ফ্ল্যাটে তো কেউ থাকে না, আর আপনারা তো আমি যাইতে দেখলাম না। আমি বললাম গিয়েছে আপনার সামনে, চোখের সামনে, আপনি দেখেন নাই? লোকটি তখন বলল, ওই ফ্লোরে কেউ যায় না, ওই ফ্লোরের E7-এর ওই কোনার ফ্ল্যাটগুলো একদম ফাঁকা, আর এই পাশে দুটো ফ্ল্যাট আছে, থাকে ওরা, তবে ওরা ওইখানে ছেড়ে দিবে বলতেছে ভাড়াটিয়ারা, কারণ ওই ফ্লোরে সমস্যা আছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এই জন্য ওই ফ্লোরে থাকে না। আমি এসেছি 2 বছর আগে, 2 বছর ধরে দেখতেছি এই অবস্থা। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পাশের ফ্ল্যাটে গেলাম, গিয়ে আমি অর্ডারটা তাড়াতাড়ি ডেলিভারি করলাম। ডেলিভারি করে সাইকেলটা নিয়ে খুব দ্রুত গতিতে আমি বেরিয়ে আসলাম। আমি জানতাম যে এখান থেকে আমি বের হতে পারবো না, তবে এরকম যে বের হতে দিয়েছে আমাকে ওই জিন মেয়েটা, এটা আমার জন্য কপাল। আমি সঙ্গে সঙ্গে সাইকেলটা নিয়ে বেরিয়ে আসলাম, বেরিয়ে সোজা বাসার দিকে চলে আসলাম, কারণ ওইখানে যাওয়ার কোনো মানেই হয় না। যদি আমাকে আবার কোনো ক্ষতি করে, মেয়েটা একটা জিন, সে আমার পিছু নিবে নাকি অন্য কোনো কিছু, আমি এটা বুঝতে পারছিলাম না। বাসায় চলে আসলাম, এসে আমি আমার যে ভাই ছিল, ভাইকে কিছু বললাম না, একদম গোসল করে সে কাঁচামাচা ধরে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি, তপ্ত গরমে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি। ভাই দেখে বলল, কিরে তোর কি হয়েছে, কাঁথা মুড়ি দিয়ে এরকমভাবে শুয়ে আছিস কিসের জন্য? আমি তখন বললাম, ভাই কিছু না। যাই হোক, ওই রাত্রেবেলা আমি ঘুমিয়ে গেলাম এবং আমার ঘুম আসতেছিল না, যেহেতু আমি এবং ভাই একই রুমে ঘুমাই, সেহেতু ভাই আছে যেহেতু আমার কোনো ভয় লাগার ওরকম পসিবিলিটি বা চান্সেস ছিল না। যাই হোক, ওই রাত্রে ঘুমালাম, তো রাত তখন 2টা কি 2:30 হবে। ওই সময়টাতে কিছুক্ষণ হয়তো 1-1.5 ঘন্টা আগে ঘুমাইছি, ওই মুহূর্তে হঠাৎ করেই আমার খাটটা নড়ে উঠলো এবং আমি দেখলাম আমার খাটের পাশে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তিটি আমাকে ইশারা দিয়ে ডাকছে। তারপর সেই ছায়ামূর্তিটি আমার কাছে আসলো, আমি দেখতে পেলাম সে আমার মাথায় স্পর্শ করলো এবং আমার পিঠের তলে হাত দিল। হাত দেওয়ার কিছুক্ষণ পরেই আমি উঠে চিৎকার দিব, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। জিনিসটা আমাকে জানলা দিয়ে বের করে নিয়ে আসলো, আমি জানি না কিভাবে করেছে বা কি করেছে। তারপর অনেকক্ষণ পর যখন আমার চোখ খুললো, আমি দেখলাম আমি সেই ঘরের ভিতরে বসে আছি এবং ঘরটা সেই একই ঘর, সেই মেয়েটি আমার সামনে বসে আছে। মেয়েটি আমাকে বলল, তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে বোকা বানাও, আমাকে মিথ্যা কথা বলে এখান থেকে চলে গিয়েছো, কেন গিয়েছো বলো? আমি তখন বললাম, আমাকে যেতে দিন, আমাকে আপনার ভয় লাগছে, আপনি একটা জিন, আপনি আমার ক্ষতি করছেন কিসের জন্য? আমি গরিব মানুষ, আমাকে যেতে দিন। মেয়েটি তখন বলল, কেমন গরিব? তোমার বাসায় কে কে আছে? আমি তখন বললাম, আমার বাসায় মা আছে, 2টা বোন আছে আর একটা ছোট ভাই আছে, ওদেরকে টাকা পয়সা আমাকেই পাঠাতে হয় এখানে কাজ করে। আপনি যদি এরকমটা করেন তাহলে হয়তো আমাকে এখান থেকে ওরা খুঁজে পাবে না আর ওরা না খেয়ে থাকবে, দয়া করে আপনি এরকমটা করবেন না। পরিমেয়টা তখন বলল, দেখো, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার কাছে কিছু করিনি, তোমার কাছে যে জিনিসটা ছিল ওই জিনিসটা খাওয়ার জন্য আমার খুব মন কেমন করছে, এই জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আর তুমি সত্যি ভয় পেও না আমার দিকে তাকিয়ে, আমি তোমাকে ক্ষতি করার উদ্দেশ্যে বা কোনো কিছু করার উদ্দেশ্যে তোমাকে আমি এখানে নিয়ে আসিনি, জিনিসটা আমার খেতে খুব ইচ্ছে করছে, তুমি কি আমাকে জিনিসটা খাওয়াবে? আমি এখানে মাঝে মধ্যেই আসি, ফ্ল্যাটটা পরিত্যক্ত, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুবই দরিদ্র ঘরের সন্তান, তোমার সঙ্গে কি হয়েছে বলো তো? আমি তখন বললাম, আরেকদিন বলবো, আপনি যদি খেতে চান। মেয়েটি তখন আবার আমার হাত ধরল, তার হাতটা যেন একদম সে মোমের মতো নরম, ধরে বলল, দেখো, তুমি আমাকে এরকম ভাবে বলো না, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিব। ওই অবস্থায় বললাম, আচ্ছা ঠিক আছে, যাব। আমি মেয়েটিকে নিয়ে ফ্ল্যাটের বাইরে চলে আসলাম। বাইরে এসে তাকে একটা বাইরের স্ট্রিট ফুডের দোকানে নিয়ে গেলাম, যেখানে মূলত সবসময় খাবার থাকে রাতের বেলা। সেখানে নিয়ে যাওয়ার পর আমি বললাম, তুমি কি খাবে সেটা বলো। ও আমাকে জোর জবরদস্তি করে হাত ধরে বললো, তুমি করে বলতে হবে আমাকে, তাহলে কিন্তু হবে না। আমি তখন ওকে তুমি করেই বলতে শুরু করলাম। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে, তুমি কি খাবে বলো। ও তখন বললো যে, তুমি যেটা খাওয়াবে আমি সেটাই খাবো, মানুষের জগতের কোনো খাবার আজ পর্যন্ত আমি খাইনি, তবে হ্যাঁ, খাবারটা যেন সুস্বাদু হয়, ঠিক আছে? পরে আমি ভাবলাম যে আমাদের দেশের সব থেকে সুস্বাদু খাবার হচ্ছে বিরিয়ানি। পুরান ঢাকায় একটা দোকান আছে যেখানে রাতে 3টার পরে বিরিয়ানি বিক্রি শুরু হয়, এর আগে বিক্রি হয় না। সেখানে গিয়ে যদি কোনোভাবে ওকে বিরিয়ানি খাওয়াতে পারি তাহলে কি ও খুশি হবে? আজকে রোজগারের টাকাগুলো আমার পকেটে ছিল, ওকে নিয়ে সেই পুরান ঢাকার গলিতে চলে গেলাম। ওকে কেউ দেখতে পাচ্ছিল না, সে যে একটা পরী সেটা আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। ও আমাকে মুহূর্তের মধ্যে এখানে নিয়ে এসেছে। আমি বললাম, তুমি এখানে দাঁড়াও, তোমার জন্য খাবার নিয়ে আসছি আমি। অনেক ঠেলাঠেলি করে 2 প্লেট খাবার সংগ্রহ করতে প্রস্তুত সফল হলাম। বিরিয়ানি মুখে দিতেই তার চোখের এক্সপ্রেশন যেন একদমই বদলে গেল, কেন যেন তাকে দেখে এখন আমার আর ভয় লাগছে না। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, খেতে কেমন? পরি সেই মেয়েটি আমাকে বলল, খেতে দুর্দান্ত,
তোমাদের এখানকার খাবার যে এত সুন্দর হয় জানতাম না। আচ্ছা, রোজ তো এইভাবে আমার এখানে এসে খাওয়ার মতো পরিবেশ নেই। আমি প্রায় দিনই এখানে আসি না, মাঝে মধ্যে আসি। যেদিন আমি এখানে আসব সেদিন আমি তোমাকে কিভাবে পাবো, বা আমি এই খাবারগুলো কিভাবে খেতে পারবো বলো? রোজ তো আর তোমাকে তোমার বাড়ি থেকে তুলে নিয়ে আসা যাবে না। আমি বললাম, দেখো, তুমি তো আমাকে এক প্রকার ব্যবহার করছো। আসলে মূলত তুমি যে একটা জিন বা পরী, এবং এটা আমাকে বিশ্বাস করতে হচ্ছে। সত্যি কেন জানি না মনে হচ্ছে আমি হ্যালোসিনেশন দেখছি। খেতে খেতে এই গল্পগুলো তার সঙ্গে করলাম। পরিমেয়টি তখন আমার দিকে তাকিয়ে আছে, বলল, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? সঙ্গে সঙ্গে সে একটা হাওয়ায় হাত ঘোরালো। হাত ঘোরানোর কিছুক্ষণের মধ্যেই চারিদিকের দৃশ্যপট পাল্টে গেল। চারিদিকটা একদম আলোকিত হয়ে আমার চোখ বন্ধ হয়ে আসলো। কিছুক্ষণ পর যখন আমি চোখ খুললাম, তখন আমি দেখি আমি একটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। এক পাশে নদী বয়ে চলেছে, অন্য পাশে সুন্দর ফসল এবং ঘাসের মাঠ, আকাশে ভরা জ্যোৎস্না, এবং পুরো চারিদিকটা যেন আলোতে ভরে আছে। এই জ্যোৎস্নার আলোতে চারিদিকটা খুব সুন্দর মিষ্টি বাতাস, এবং ওর গায়ের একটা আলাদা সুঘ্রাণ আমার নাকে আসা মাত্রই আমি যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। আমার হাতে তখন বিরিয়ানির প্লেটটা, ও তখন প্লেট ধরে খাচ্ছে। বলল, তোমার কি এখন বিশ্বাস হচ্ছে যে তুমি একটা জিনের সঙ্গে আছো? এটা হচ্ছে জিনের জগৎ, যেখানে আমরা থাকি। তোমাকে এখানে নিয়ে এসেছি। যদিও তোমাকে এখানে নিয়ে আসার অনুমতি আমার নেই, তবুও তোমাকে নিয়ে আসলাম শুধুমাত্র তোমাকে বিশ্বাস করানোর জন্য। সেখানে ওর সঙ্গে বসে খাবারটুকু খেলাম। খাওয়ার কিছুক্ষণ পরে আমি যখন চোখ খুলে আবার চোখ অন করলাম, দেখলাম আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি তখন ওকে বললাম যে, এটা তুমি কিভাবে করলে? সে বলল, আমরা জিন, আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। তুমি অনেক ভাগ্যবান যে তুমি জিনের জগৎ পর্যন্ত গিয়েছো। আজ পর্যন্ত আমাদের জগতে কোনো মানুষের পাড়া পড়েনি, কেউ মানুষের ওইখানে নিয়ে যায়নি, শুধুমাত্র আমি তোমাকে নিয়ে গিয়েছি। কথাটা যদি কেউ জানতে পারে তাহলে আমার খবর আছে। ওরা যে অবুদ্ধিমান সেটা ওদের এরকম কথাবার্তা দেখেই বোঝা যাচ্ছিল, কারণ আমি ওকে এক প্রকার বাধ্য করেছি এখানে নিয়ে যাওয়ার জন্য, বা আমার সত্যি বিশ্বাস হচ্ছিল না। জিনমেয়েটি তখন আমাকে যখন ওই কথা বলল, তখন আমি বললাম, ঠিক আছে, আমি তোমাদের কোনো এক গোত্রের জিন পেলে সে তাকে বলে দিব যে তুমি আমাকে নিয়ে গিয়েছিলে, তখন তোমার অবস্থা টাইট হয়ে যাবে। ও ভয় পেয়ে বললো, থাক থাক, তুমি বলো না, সত্যি আমি তোমাকে আর বিরক্ত করছি না। আমি বললাম, আরে মজা করছিলাম, আমার সঙ্গে একটা পরী আছে, ভাবতেই ভালো লাগছে, তারপর আবার এত সুন্দর পরী। ও তখন একটু মুচকি হেসে বলল, আমাদের ওইখানে এই সৌন্দর্য কিছু যায় আসে না, আমার থেকে অনেক বড় বড় সুন্দর পরী আছে। আচ্ছা শোনো, আমার যাওয়ার সময় হয়ে এসেছে, একটু পরেই হয়তো ফজরের আজান হবে এবং সকাল হয়ে যাবে। আমাদের রাতের বেলা সারা দিনের বেলা থাকার কোনো নিয়ম নেই। সূর্যের আলো বের হওয়া মাত্রই আমাদেরকে আমাদের গোত্রে ফিরে যেতে হবে। আমরা এখন চলে যাচ্ছি, পরে একদিন এসে তোমার সঙ্গে দেখা করব। আর হ্যাঁ, আমি ওই ফ্ল্যাটেই থাকি, মাঝে মধ্যে আসি, তবে বিশেষ পূর্ণিমা রাত ছাড়া আমি আসি না। আজকে এসেছিলাম এখানে, তবে তুমি সেদিনকে আজকে কি আমাকে যেরকমভাবে বিরক্ত করেছো, শুরুতে আমি বিরক্তই হয়েছিলাম, এখন আমি যাই। তাই বলে মেয়েটি ওইখান থেকে চোখের পলকে উধাও হয়ে গেল। আমার ইনকামের টাকা আজকে শেষ। ভেবেছিলাম কালকে আরও কিছু টাকা দিয়ে একটা কাজ করব, দুটো শার্ট কিনবো, কারণ আমার জামা কাপড় একদমই নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তা আর হলো না। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে এরকম করে এক সপ্তাহ বা 10 দিন পার হয়েছে আমি এরকমভাবে এখানে চালিয়েছি, রাইড শেয়ার করেছি। তো একদিন রাতের বেলা আমার রাইড শেয়ার শেষ করতে করতে একটু রাত হয়ে গিয়েছিল। তো ওই অবস্থায় আমি খাবার ডেলিভারি দিয়ে আমি সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। আমি হচ্ছে সাধারণত ওই হাজারিবাগের একটা গলির এলাকায় থাকতাম, যে জায়গাটা একটু মানে অনুন্নত আর কি বলা চলে, একটু স্যাঁতস্যাঁতে গলি এবং ভাড়া কম, পুরাতন গলি। তো সেইখান দিয়ে আমি সাইকেল চালিয়ে আসছি। ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝখানে কালো কাপড় পরে একটা জিনিস আমাকে আটকালো, প্রায় 7 ফুটের মতো লম্বা। আমাকে দাঁড় করিয়ে বললো, কোথায় যাচ্ছিস? আমি বললাম, বাসায় যাচ্ছি। আপনি কে? আমি ভয় পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে সে বললো, আমি একটা জিন, তোকে এখন আমি তুলে নিয়ে যাব। এই কথা শোনার পর আমি তখন ভয় পেয়ে পেলাম। ভোরকে তখন আমি বললাম, আমাকে নিয়ে যেও না, আমাকে ছেড়ে দাও। ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে সে হেসে ফেললো। আমি দেখি সেই লেবাস পরিবর্তিত হয়ে আমার সামনে সেই পরী মেয়েটি দাঁড়িয়ে আছে, যে কিনা আমাকে এখান থেকে নিয়ে যেতে চায়। আমি তখন বললাম, তুমি এতদিন পর কোত্থেকে আসলে? ও বললো, এসেছি, কেন জানি না নিজেদের জগৎ আর ভালো লাগছিল না। ওই যে দেখো, পূর্ণিমা শুরু হয়ে গিয়েছে, 2-3 দিন পরে ফুল মুন হবে। এই 4-5 দিন আমি এখানেই থাকবো, এবং এখানে থেকে আমি তোমাদের পরিবেশটা, তোমাদের পৃথিবীটা দেখি। আর ওই যে খালি যে পরিত্যক্ত ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটে আমি মাঝে মধ্যে থাকি, ভালোই লাগে আমার কাছে। ফ্ল্যাটটা কোনো একটা কারণে বন্ধ আছে, তবে ভৌতিক কোনো ব্যাপার হয়তো, আমি কোনো ভূত দেখিনি।
আমি বললাম, পাগল, তুমি নিজেই তো ভূত, ভূত হয়ে সেখানে থাকছো, মানুষজনকে ভয় দেখাচ্ছ। ও বললো, আমি কখনো কাউকে ভয় দেখাইনি। হয়তো এমন হতে পারে যে ওই ঘরের লাইট টাইট আমি জ্বালিয়েছি মাঝে মধ্যে, তারপর শব্দ টব্দ করেছি, ওই জন্য হয়তো মানুষজন ভয় পেয়েছে, আর তাছাড়া আমাকে দেখা যায় না। আমি বললাম, ঠিক তাই, এই জন্য তুমি ফ্ল্যাটটাকে ভুতুড়ে বানিয়ে রেখেছো, তাছাড়া ওই ফ্ল্যাটের কোনো সমস্যা নেই। ও তখন বললো, ঠিক আছে, কিন্তু তুমি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ কিসের জন্য? আমার শার্টের একটা অংশ ছেঁড়া, এটা ও দেখে ফেলেছে। আমি বললাম, সেদিনকে টাকা দিয়ে ভেবেছিলাম দুটো শার্ট কিনবো, তবে কেনা আর হয়নি, তোমাকে তো খাইয়ে দিলাম সেদিনকে। ও বললো, তোমাদের এখানে চলতে হলে বিনিময় প্রথা আছে, তাই না? আসলে আমার জানা ছিল না, চলো তোমাকে আজকে আমি কাপড় কিনে দিব। আমি বললাম, কোথায়? ও বললো, চলো তো তুমি। ও আমাকে ওই সাইকেলটা ওইখানে ফেলেই আমাকে অদৃশ্য অবস্থায় কোথায় নিয়ে গেল জানি না, তবে একটা মার্কেটের মধ্যে বেশ অদ্ভুত অদ্ভুত লোকজন মাথায় হুড্ডি পরে ঘুরে বেড়াচ্ছে। আমি ওর দিকে তাকালাম, বললাম, কোথায় নিয়ে এসেছে আমাকে? ও আমাকে মাথায় ঘোমটা পরিহিত অবস্থায় সে মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে নিয়ে বেড়াচ্ছে। আমি যখন বললাম, এটা কোন জায়গা? ও তখন বললো, এটা আমাদের জিনেদের মার্কেট। আমি বললাম, তুমি আবার এখানে আমাকে নিয়ে এসেছো? জিনেরা দেখলে তো তোমাকে। ও বললো, সেই জন্যই তো তোমাকে লুকাচ্ছি, যাতে করে না দেখতে পাই। চলো, এখান থেকে তোমাকে কিছু জামা কাপড় কিনে দিব, জামা কাপড়ের কোনো সমস্যা হবে না তোমার, তুমি এখন থেকে এখানেই থাকবে, ঠিক আছে? আমি তখন বললাম, কি বলছো এখানে থাকবো মানে? ও বললো, আরে এইখানে থাকবে বলতে ওই যে ফ্ল্যাটটা পরিত্যক্ত আছে, ওই ফ্ল্যাটটা তুমি ভাড়া নেবে, ওইখানে এখন থেকে থাকবে, আশা করি কম দামে তুমি ফ্ল্যাটটা ভাড়া পেয়ে যাবে। আমি তখন বললাম, সত্যি? ও বললো, হ্যাঁ, ওইখানে আসলে ভূত থাকে, এটা মানুষ বিশ্বাস করেছে, এখন থেকে চাইলে তুমি ওই ফ্ল্যাটে থাকতেই পারো কম ভাড়া দিয়ে, তাতে করে যে মালিক আছে তার কিছুটা টাকা হবে হয়তো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমার সাথে কি ঘটছিল আমি বুঝতে পারছিলাম না। মার্কেট থেকে আমাকে বেশ কিছু জিনেদের জামা কিনে দিল, এক একটা জামা এক একটা জুব্বার মতো। আমার সাইজের জামা সেখানে খুবই কম আছে, পুরো মার্কেট ঘুরে বেছে খুঁটে কয়েকটা জামা হলো আমার সাইজের। ও বললো, নাও, এগুলো তোমাকে আমি কিনে দিলাম। আমি বললাম, তোমাদের এখানকার বিনিময় প্রথা কি? ও বললো, সেটা তোমার ভাবতে হবে না, তুমি যা চাবে শুধুমাত্র আমাকে বলবে, আমি এখান থেকে তোমার জন্য নিয়ে যাব। আমি বললাম, আমার জন্য তুমি এরকমটা করছো কিসের জন্য? পরিমেয়টা তখন বলল, এই প্রথম আমাকে কেউ তার নিজের পয়সায় খাইয়েছে, বা নিজের আগ্রহ থেকে আমাকে খাইয়েছে, আমাকে এর আগে এরকম কখনো করেনি কেউ। আমি যখনই আমার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে বেড়াতে যাই, আমাকেই সকলকে খাওয়াতে হয়, কিন্তু প্রথম তুমি আমার জন্য এত কষ্ট করলে এবং আমাকে খাওয়ালে, তা আবার তোমাদের এখানকার খাবার, এই জন্য তোমাকে আমার ভালো লেগেছে। আমি তখন ওর সঙ্গে ওদের মার্কেটের শেষ প্রান্তে নদীর ধারে একটি সুন্দর গাছ আছে, সেই গাছের গোড়ায় বসলাম। ও কি একটা খাবার জন্য নিয়ে এসেছে, অনেকগুলো ছিল, মিষ্টি এবং অন্য একটা স্বাদের খাবার। আমি সেগুলো খেতে লাগলাম, খেতে ভালোই লাগছিল। খেতে খেতে ও আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে বলেছিলে এর আগে? তুমি এখানে থেকে এই কাজ করো কিসের জন্য? আর তোমাদের শহরটা তো বেশ অদ্ভুত, আমার কাছে কেমন যেন যান্ত্রিক লাগে। আমি বললাম, শহরটা তো যান্ত্রিকই, যন্ত্রপাতি দিয়ে ভরা। এই শহরে এসেছিলাম কাজের খোঁজে বহু বছর আগে, তবে সেই সময় আমাকে ফিরে যেতে হয়েছিল। পরে আবার ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার লক্ষ্যে পড়াশোনা করেও কাজ হয়নি। এবার এসেছি কাজের খোঁজে, কিন্তু যেখানে চাকরি করার কথা ছিল সেখানে চাকরিটা আসলে হয়নি। এই জন্য হাতে যে কটা টাকা পয়সা ছিল তা দিয়ে এগুলোই করছি। আর আমার এক বড় ভাই ছিল, রুবেল ভাই, উনি আমাকে আশ্রয় দিয়েছিল। 5-6 মাস এই সমস্ত কাজই করেছি, এখনও ভালো একটা চাকরি জোগাড় করতে পারিনি, দেখি কি হয়, কপালে কি আছে। তাছাড়া বাড়িতে ওই যে বললাম তোমাকে কয়েকজন মেম্বার আছে, ওদেরকে আমার নিজেরই খরচ চালাতে হয়। আব্বা অনেক ছোট থাকতেই মারা গিয়েছে, আম্মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, পড়াশোনাও করাচ্ছে। সব মিলিয়ে বলতে গেলে আমি এখন এরকমভাবেই এখানে থাকি। ও তখন আমার দিকে তাকিয়ে বলল, এত কষ্ট করো তুমি? সত্যি, তোমার কষ্ট দেখে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, আমার হৃদয়ে দাগ কেটেছে। এখন থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি সবসময় তোমার সঙ্গে আছি, যতদিন না পর্যন্ত তুমি নিজে স্বাবলম্বী হও এবং ভালো একটা পজিশনে যাও। তোমার থাকার জায়গার সমস্যার সমাধান হচ্ছে কালকেই, চলো তোমাকে আমি দিয়ে আসি। ওই কথা বলে ও ওই রাতে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। সাইকেলটা কে যেন আমার বাড়ির দুয়ারের সামনে রেখে গিয়েছে, যেখানে আমি রাখি। ও বলল, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, যে করেছে করেছে। আমি নিজের ঘরে ফিরে আসলাম। সত্যি কথা, ওর দিকে তাকালে কেন যেন আমার আর এখন ক্লান্ত লাগে না, আমার খুব আনন্দ লাগে। ও আমার জীবনটাকে একটু একটু করে পরিবর্তন করতে শুরু করছে মাত্র কয়েকদিনের ব্যবধানে। ওর সঙ্গে পরিচয় হওয়ার আগেও আমার এরকম কোনো খেয়াল মাথায় ছিল না, মাথায় আসতেও না। আমি ওদিকে সকালবেলা বেরিয়ে সেই ফ্ল্যাটে চলে গেলাম। যার পর দারোয়ানের কাছে সেই ফ্ল্যাটের ভাড়া দিবে কিনা সেই হিসাবে চাইলাম।
ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা হওয়ার পরে বলল যে ভাই ওই বাসায় সমস্যা আছে, বাসাকে ভাড়া নিতে চায় না, আপনি কেন নিতে চাচ্ছেন? আমি বললাম আমি নিতে চাচ্ছি কারণ আমি থাকতে চাই, আমি স্টুডেন্ট মানুষ, অল্প টাকায় যদি ভাড়াটা পাই তাহলে ভালো হবে। লোকটি তখন বললেন এই বাসা তখন কিনেছিলাম বা করেছিলাম তখন তো বাসার ভাড়া ছিল প্রায় 30,000 টাকা, তুমি 15,000 টাকা দিও, আর কি করার। তখন পরিমেয়টা আমাকে শিখিয়ে দিল, বললো যে 5,000 টাকা দিব, এর বেশি দিতে পারবো না, পরিত্যক্ত ফ্ল্যাট পড়ে থাকার থেকে 5,000 টাকা দিয়ে ব্যবহার করা ভালো না। আমি কথা বলার পরে তিনি একটু চিন্তা করলেন, বলল আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ছাত্র মানুষ নিচ্ছ, অন্য কেউ হলে দিতাম না, তবে হ্যাঁ ফ্ল্যাট নোংরা করা যাবে না, সবসময় পরিষ্কার করে রাখতে হবে, আরও কিছু রুলস বেঁধে দিল। ওইদিনকে বিকেলবেলায় আমি রুবেল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে সমস্ত মালামাল নিয়ে চলে আসলাম এইখানে। সত্যি কথা এরকম একটা ফ্ল্যাট এত কম টাকায় পাবো ভাবতেও পারিনি। সব কিছু হয়েছে এই পরিটার জন্য, পাশাপাশি আরও কিছু চার্জ আছে সেগুলো এর সঙ্গে অ্যাটাচ হবে। তবে আমি এই ফ্ল্যাটে থাকি এটা অনেকে জানার পর থেকেই কেন যেন সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে লাগলো। এটার কারণ আছে, এই ফ্ল্যাটে ওঠার পর থেকে আমি প্রায় 7-8 দিন এখানে রয়েছি, এই জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। ওই ফ্ল্যাটে কোনো সমস্যা হয় না আমার, অন্যান্য লোকে তো ভূতের ভয়ে এখান থেকে পালিয়ে যায়, 2 দিনও টেকেনি, কেউ তাদেরকে টেনে নিয়ে যায়। পাশাপাশি এই ফ্ল্যাটে সত্যিই ভূত আছে, এই বিষয় সম্পর্কে ওরা সকলেই বিশ্বাস করত। তবে হঠাৎ করে কি এমন হলো যে ভূত প্রেতে ওরা বিশ্বাস করছে এবং আমাকে এখান থেকে ওরা বলছে যে কিভাবে থাকে, কিন্তু আমার সঙ্গে যে পরী আছে এবং সেই পরীটা যে আমার সঙ্গে থাকে সেই বিষয় সম্পর্কে তো ওরা আর জানে না। আমি ওদেরকে এটা কখনো বোঝাইনি। পরিমেয়টা এবং আমি নিয়মিত ওইখানে গল্পগুজব করতাম। ও সন্ধ্যার দিকে প্রতিদিন আসতো, এসে আমি যখন বাইরে থাকতাম তখন ও এসে বিশ্রাম করত এবং ফেরার পথে প্রতিদিনই আমি কোনো না কোনো খাবার ওর জন্য নিয়ে আসতাম। মূলত ও এখানকার খাবার খাওয়ার জন্য বেশ খানিকটা উৎসুক থাকতো, ওই যে হানিফের বিরিয়ানি, পাশাপাশি আরও অনেক ভালো ভালো খাবার। তবে আমার এত সামর্থ্য ছিল না, ও আমার প্রতি বেশ সহানুভূতিশীল ছিল, বলতো আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব, ইনশাল্লাহ দেখো। সত্যি কথা, ও আমার জীবনে আসার পর থেকেই আমার জীবনটা পাল্টে যেতে শুরু করে। আমি যখন রাইড শেয়ারিং করতাম তখনও প্রায় ওর সঙ্গে পরিচয় হওয়ার পরে আরও 4 মাস না 4.5 মাস আমি রাইড শেয়ারিং করেছি নিয়মিত। ও আসার পর থেকে আমার ইনকাম কেন যেন বেড়ে গিয়েছিল। আমার রাইড শেয়ারিংয়ের ইনকাম আগে থেকে অনেক বেশি হতো, যেখানে আগে 1 গুণ কামাতাম, ও আসার পর থেকে 3-4 গুণ কামাইতে শুরু করি এবং আমার লাইফস্টাইল আস্তে আস্তে ভালো হতে শুরু করে। একটা পর্যায়ে আমি এবং ও তো প্রতিদিন গল্প করতাম, এখানে আড্ডা দিতাম রাতের বেলা, এবং আমি যখন ঘুমাতাম তখন ও চলে যেত এবং পরের দিন আবার সন্ধ্যার দিকে আসতো। ওর সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। জিন মেয়ের সঙ্গে আমি বসবাস করছি, মানুষজন তো এটা জানে না, তবে মানুষজন সত্যি সত্যি জানে যে আমার ঘাড়ে কোনো ভূত প্রেত আছে। তা না হলে এই ভূত প্রেত আলা ঘরে এরকম কেউ থাকতে পারে, যতই কম ভাড়া হোক। মানুষজন আমাকে বলতো তোমার এখানে ভয় লাগে না থাকতে, ওই ফ্লোরে তো কেউ সন্ধ্যার পরে ভয়তেই ওঠে না। আমি তখন বললাম ভয় লাগার কি আছে, বরং আরো ভালোই লাগে, সুন্দর পরিবেশ, একা একা থাকি, ওরকম কোনো সমস্যা নেই। ভূত প্রেত 1-2 অবশ্য আছে, তাদের সঙ্গে রাত্রে গল্প করি। সকলে আমার দিকে উদ্বুক হয়ে তাকায়। আমি রাইড শেয়ারিং করি, গরিব মানুষ, কম ভাড়ায় বাসাটা পেয়েছি, এই জন্য থাকি এটাই মনে করে। কিন্তু আমি যে কিসের জন্য আছি এখানে এবং কোন বলে আমি এখানে আছি সেটা আমি ভালো জানি। দেখতে দেখতে সময় কাটলো, গড়াতে লাগলো। কিছু মাস কেটে যাওয়ার পর সত্যি আমার যে এত ভালো একটা চাকরি হবে আমি সেটা কল্পনাই করতে পারিনি। সব কিছু হয়েছে এই জিন মেয়েটির কারণে। জিন মেয়েটি আমার সঙ্গে অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন বা 2 দিন রাতের বেলা দেখা করতে আসতো, আর এসে আমার সঙ্গে গল্প করতো সারা রাত। আমি এবং ও পাশাপাশি শুয়ে একসঙ্গে গল্প করতাম, একসঙ্গে বসে গল্প করতাম। ছাদের একদম সর্বোচ্চ উপরের যে টাঙ্কির অংশটা আছে সেইখানে বসে পা দুলিয়ে গল্প করতাম। আমার শুরুতে ভয় লাগতো, ও বলতো আমি আছি না, আমি তো চাইলে উড়তে পারি, তুমি পড়ে যেতে গেলে আমি তোমাকে উড়ে ধরে ফেলবো, মনে করো আমি একটা পাখি, আমার বিশাল ডানা দেখেছ। একদিন আমি এবং ও ছাদে ওরকমভাবে শুয়ে আসমান দেখছি, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করলো ঝিরিঝিরি, এবং বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। ও ওর ডানাটা আমাদের দুজনের উপর মেলে ধরল। তখন ওর ডানার উপর সকল বৃষ্টি পড়ছিল, আমার শরীরের উপর পড়েনি। সত্যি কথা বলতে এরকম একটা জিন বন্ধু থাকা আসলে বেশ ভাগ্যের ব্যাপার। আমরা একে অন্যের বন্ধু হয়ে উঠেছিলাম, বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল আমাদের। আমরা একে অন্যের সঙ্গে সবসময় এরকম রাত জেগে গল্প করতাম, কথা বলতাম, ছাদে শুয়ে থাকতাম, ঘরে বারান্দায় একসঙ্গে বসে কফি খেতাম। ওর অভ্যাস হয়ে গিয়েছিল আমাদের এখানকার খাবার খেতে খেতে।
শুধু কি তাই, ও প্রতিদিন যখন আসতো, প্রতি সপ্তাহে 1-2 দিন যখন আসতো, তখন আমার জন্য ওদের ওইখানকার স্পেশাল যেসব খাবার দাবার ছিল সেই স্পেশাল খাবার দাবারগুলো আমার জন্য নিয়ে আসতো এবং বলতো এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। আমি আমার নিজের অর্থ খরচ করে ওকে খাওয়াতাম প্রতিদিন বাইরের খাবার, ফাস্টফুড জাতীয় খাবার, নিজে রান্না করেও খাইয়েছি বেশ কিছুদিন। দেখতে দেখতে আমাদের বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে উঠল। একটা পর্যায়ে আমি একটা ভালো চাকরি পেলাম। চাকরিটাও পেয়েছিলাম শুধুমাত্র ওর জন্যই। ও আমাকে বলেছিল তোমার খুব ভালো একটা চাকরি হবে, এবং তুমি দেখো তার মাত্র 1 সপ্তাহের মধ্যেই এত ভালো একটা চাকরির জন্য ডাক আসবে আমি কখনো ভাবতে পারিনি। একটি ব্যাংকের জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট। সত্যি এটা আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল, যে অধ্যায়টা আমার জীবনকে পাল্টে দিয়েছে। আমি ওই ফ্ল্যাটে প্রায় 4 বছর থেকেছি। আমার যখন মূলত হচ্ছে গিয়ে ওই অনার্স শেষ হওয়ার কাতারে ছিল, ওই শেষ পর্যায় পর্যন্ত অনার্স মাস্টার শেষ করার আগ পর্যন্ত ওই ফ্ল্যাটে আমি থেকেছি। এবং এই ফ্ল্যাটে থাকাকালীন সময়ে আমার ওই পরিবান্ধবী সবসময় আমার আশেপাশে থাকতো এবং আমাকে সবসময় সব বিষয়ে সাপোর্ট করতো। আমি যখন চাকরিতে জয়েন করলাম, জয়েন করার কয়েক মাসের মাথায় আমার প্রমোশন হয়ে গেল। আমি তখনও রানিং পড়াশোনা করছি। এই অবস্থায় যে এরকমটা হবে এটা কখনো হয় না, কিন্তু শুধুমাত্র ওর জন্যই বোধহয় এমনটা হয়েছিল। আমি সত্যি ওর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো, এবং এর পরে যা হয়েছিল তা শোনার জন্য অবশ্যই আপনারা উৎসুক হয়ে আছেন। পরিটার সঙ্গে আমার সময় বেশ ভালো কাটছিল। আমি যখন বাড়িতে যেতাম ও আমাকে বলতো তোমাকে খুব মিস করব, তুমি যখন এখানে থাকবা না। মাঝে মধ্যে 3-4 দিনের জন্য ছুটিতে আমি বাড়িতে যেতাম। বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে থাকতাম, গল্প গুজব করতাম। মা আমাকে খুব ভালো ভালো খাবার রেঁধে খাওয়াতো, এবং ফেরার পথে আমি ওই পরিটার জন্য খাবার বাটিতে ভরে নিয়ে আসতাম। সবগুলো খাবারও খেত, বলতো তোমার মায়ের হাতের রান্না খুব ভালো। আমি বললাম তুমি আমাদের বাড়িতে গেলেই তো পারো, কেন যাও না বলো তো? ও বললো কিছু বাধা নিষেধ আছে, আমি তো চাইলে আর সব জায়গায় যেতে পারি না। ওইখানে আমাদের শত্রুপক্ষ আছে, তোমাদের বাড়িটা যেখানে, সেজন্য আমি ওইখানে যেতে পারবো না। না হলে তোমার সঙ্গে কত যেতাম, তোমার মায়ের সঙ্গে গল্প করতাম, তোমার বোনদের সঙ্গে বন্ধুত্ব করতাম, কত কিছু যে হয়ে যেত। তোমাদের পরিবারটা খুব ভালো, তাই না? তোমার কথা শুনলেই আমি বুঝতে পারি। সর্বসকলে বলতে গেলে তুমি বেশ ভালো একটা ছেলে, এবং তোমার বাবা মার প্রতি কত টান তোমার। অথচ তাই বলে ও থমকে গেল। যখনই আমার বাবা এবং মায়ের প্রশ্ন আসতো, ও কেন যেন মন খারাপ করে ফেলতো। ও আমাকে ওর পরিবার সম্পর্কে কখনো কোনো কিছু বলেনি। পরিবারে কে আছে, ও কোথা থেকে এসেছে, কেনই বা আমার সঙ্গে এরকম ভাবে মিশেছে, আমাকে কিছুই বলতো না। আমি কোনো বিপদে পড়লে ওকে যখন আমি বলতাম, আল্লাহ মাবুদ জানে ও আমাকে যে সমাধানটা দিত সেটা সঙ্গে সঙ্গে মিলে যেত, এবং বলতো এইটা করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি চোখ বুজে সেটা করতাম। শুরুতে বিশ্বাস হতো না, কিন্তু ও যখন একটু একটু করে আমাকে এই জিনিসগুলো বোঝাতে লাগলো যে এরকম করলে এরকম হবে, তুমি চিন্তা করো না, তখন আমি সত্যি বুঝতে চাইতাম না, পরে বুঝতাম। ও আমাকে এক এক করে অনেক সাহায্য করেছে। আমার ইউনিভার্সিটি লাইফ, চাকরি জীবন ওইখান থেকেই শুরু, এবং আমি বেশিরভাগ সময় ওর সঙ্গে গল্প করতাম। রাত হলে আমি তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতাম। বন্ধু বান্ধবের সঙ্গে তেমন আড্ডা দিতাম না। একদিন রাস্তায় রুবেল ভাইয়ের সঙ্গে দেখা। রুবেল ভাই আমাকে বললো, কি রে তুই তো চলে আসলি, আর তো দেখা করলি না। আমি বললাম, রুবেল ভাই চলো আমার বাসায়। ও আমার বাসায় গেল। যার পর রুবেল ভাই আমার বাসা দেখে অবাক, বললো এত বড় বাসা তুই কিভাবে নিলি, ভালো চাকরি করছিস তাই না? আমি বললাম, রুবেল ভাই এখানে চলে আসো, তুমি এখানে থাকো, সমস্যা কি, এত বড় ফ্ল্যাটে তো আমি থাকি না, এক ফ্ল্যাটে তুমি থাকলা। ও বললো, আরে না, ওইখানেই ঠিক আছি, এখান থেকে আমার অফিসটা দূর হয়ে যায় রে, তুই থাক এখানে, সমস্যা নেই। রুবেল ভাই সত্যি খুব মন খারাপ করেছিল, কারণ তার ফ্যামিলিতে সমস্যা ছিল। আমি যখন রুবেল ভাইয়ের সঙ্গে একদিন বাসায় গিয়ে মিশে তার সঙ্গে কথা বলে বুঝি, তখন আমি বুঝতে পারি যে রুবেল ভাইয়ের পরিবারের সমস্যা চলছে, এবং আমি ওই পরিটাকে বলার পরে সেই সমস্যাটাকে একদম মুহূর্তের মধ্যেই ঠিক করে দেয়। রুবেল ভাই পরে আমাকে এসে বলে যে তুই যা বলেছিলি এবং যেভাবে বলেছিলি করার পর সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সত্যি আমি মানসিক ডিপ্রেশনে ছিলাম, তোর মধ্যে জাদু আছে। আবার আমাদের অফিসের কলিগরা যদি কোনো বিপদে পড়তো, কোনো সমস্যায় পড়তো, আমি বাসায় এসে পরিটাকে বলতাম যে এরকম এরকম হয়েছে, ও আমাকে সেটা সমাধান দিয়ে দিত। ও আমার খুব ভালো বন্ধু ছিল। একদিন রাতের ঘটনা, সে রাতের ঘটনা হয়তো এরকমটা না হলেও পারত। আমি হয়তো বিশ্বাস করতাম যে আমি ওকে পছন্দ করি, এবং অনাকাঙ্ক্ষিতভাবে সেই ঘটনাটা ঘটে গিয়েছিল। আমরা যদি একে অন্যের খুব কাছাকাছি থাকতাম, আর আরেকটা বিষয়, ছেলে এবং মেয়ে একসঙ্গে থাকলে প্রেমে পড়বে, তারা শারীরিকভাবে আকর্ষিত হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। ওর সঙ্গে ঠিক ওরকমটাই হয়েছিল সেই রাতে। রাতের বেলা আমি শুয়ে আছি, ও আমার কাছে এসে আমার পাশে শুলো। আমি এবং ও গল্প করছি। হঠাৎ করে এই বাইরে বৃষ্টি পড়তে শুরু করলো। ওয়েদারটা এমন হয়ে গেল যে আমরা একে অন্যকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। একে অন্যের মধ্যে এমনভাবে ঢুকে গেলাম
যে সেদিন আমাদের কয়েক দফা শারীরিক সম্পর্ক হলো এবং ইসের পর থেকেই আমি অনেক রিগ্রেট ফিল করি। এখনও যখন ও আমার কাছে আসে আমি একে বলি সেই রাতের জন্য সত্যি অনেক 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 দুঃখিত। আমি এটা চাইনি কখনো। ও বলল সমস্যা নেই, আমি তো নিজে থেকেই তোমার কাছে এসেছিলাম, আর তাছাড়া আমরা তো বন্ধুত্বের মধ্যে এরকম হওয়াটা স্বাভাবিক বিষয়। আমরা তো আর আমাদের চাহিদার ঊর্ধ্বে নয়। সত্যি কথা বলতে আমি সত্যি, ও বলে এটা থমকে গেল। আমি জানি না ও কি বলতে চেয়েছিল, তবে এর কিছুদিন পরে আমার মা আমার এক খালাতো বোন মানে আমার বড় খালার মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করেন। আমার বড় খালাকে নাকি আমার আব্বা ওয়াদা দিয়ে গিয়েছিলেন যে তাকে বিয়ে করতে হবে। আমি যখন ওকে বলি তখন ওর মুখটা একদম মলিন হয়ে যায়। আমি জানি না কিসের জন্য, তবে ওকে আমি একটু হলেও পছন্দ করতাম। ও আমার জীবনে অনেক বড় ভূমিকা পালন করেছে। আমি ওর সঙ্গে অনার্স শেষ করেছি, একই সঙ্গে মাস্টার্স শেষ করে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ওই ব্যাংকে জয়েন করি। পরবর্তীতে ওই ব্যাংকে এখনও আছি। সত্যি কথা বলতে ও আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। আর আমি এইটা বিশ্বাস করি যে ও হয়তো আমাকে ভালোবাসতো, আমাকে পছন্দ করতো। কিন্তু মিলনের মাত্র কয়েক দিনের মাথায় আমি যখন ওকে বললাম যে আমার মা এরকমভাবে বিয়ে ঠিক করেছে এবং আমার আব্বা তাকে ওয়াদা করে গিয়েছিল, সে তো আমাকে তাকেই বিয়ে করতে হবে, এই কথা বলার পর ও একটু মন খারাপ করেছিল। তখন আমি বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝতে পারলাম যখন ও আমার বিয়েতে উপস্থিত হলো না। ও বলেছিল ও আসবে, কিন্তু ও সেই সময় আসেনি আমার বিয়েতে। তারপরে আমার সঙ্গে যোগাযোগ অনেকটা কমিয়ে দিয়েছিল। মাঝে মধ্যে যখন আমি খুব বিপদে পড়তাম ওকে আমি ডাকলে তখন আসতো, এমনি সময় ডাকলে ও আসতো না। আমি খুব কষ্ট পেয়েছিলাম ওইরকম আচরণে। পরবর্তীতে আমি বুঝতে পারি যে ও আমাকে ভালোবেসে ফেলেছিল। আমি বিয়ে করার পর থেকেই ও মূলত আমার থেকে দূরে দূরে থাকতো, আমার কাছে আসতো না এবং আমার থেকে চেষ্টা করতো অনেকটা দূরত্ব বজায় রাখতে। পরবর্তীতে যখন আমি বুঝলাম আমি আসলে ওকে কিছু বলতে যাইনি, কারণ বললে হয়তো ওই কষ্ট পাবে। এখন বা ওই সময় পর থেকে আমি ওকে খুব বেশি একটা ডাকি না। যদি না আমি খুব বেশি বিপদে পড়ি তখন ওকে ডাকি। ও এখনও মাঝে মধ্যে আমার ডাকে সাড়া দিয়ে আসে এবং আমি চাই না ওকে এখানে আনতে, কারণ হয়তো ও নিজেই কষ্ট পাবে। আমি যদি বুঝতাম যে ও আমাকে ভালোবাসে, বা আমি তো ওকে কখনো বলবো না, কারণ ও আমার অনেক উপকার করেছে, সেই উপকারের জন্য যদি ওকে আমি ভালোবাসার কথা বলি তাহলে সেটা কেমন হয়ে যায়। তবে ও যদি আমাকে একবারের জন্য বলতো যে ও আমাকে ভালোবাসে, তাহলে আমি কখনোই আমার খালাতো বোনকে বিয়ে করতাম না। আমি হয়তো ওকেই সারা জীবন আমার জীবন সঙ্গিনী হিসেবে চাইতাম। সত্যি কথা বলতে এখন আমি রিগ্রেট ফিল করি, কারণ ওর মতো সুন্দরী, রূপবতী এবং মতো গুণবতী মেয়ে হয়তো আমি মানুষের জগতে কোথাও পেতাম না। তবে সত্যি কথা বলতে আমার কপালে হয়তো এটাই ছিল, এই জন্য এমনটা হয়েছে। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম, এবং আপনারা আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।